আপনি যে কথাটা দিয়ে শুরু করছিলেন এই কথাটা নিয়ে আমার একটু ক্ষীণ আপত্তি আছে। রাজনীতির পক্ষে আমি কিন্তু নই একজন, সেই জায়গায় এখনও অনেক দূর আমাদের হাঁটতে হবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করছি এতটুকু বলা যেতে পারে। তবে এটা ঠিক, রাজনীতি জীবনে আমার আশা আসলে তো আমি যে গ্রামে থাকি এই গ্রামে একটা মানে সেই রাজন্য আমল থেকে তার পরবর্তী সময়ে কংগ্রেসের 30 বছর আমলেও আমি যে গ্রামে থাকি এই গ্রামে কোনো হাই স্কুল ছিল না, ওই গ্রামে কোনো রাস্তাঘাট বিদ্যুৎ ছিল না। তো 1978 সালে বামফ্রন্ট সরকার যখন আসলো তখন চারিদিকে একটা হাই স্কুল করা, রাস্তাঘাট করা, বিদ্যুতে নিয়ে যাওয়ার একটা মানুষের মধ্যে যেমন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তেমনি এইগুলি নিয়ে দাবি করা একটা মানে চারিদিক থেকে আন্দোলন করলে পাওয়া যাবে, কথা বললে পাওয়া যাবে, সেই ভাবনা থেকেই তখন আমারও মনে একটা দৃঢ় মনোভাব তৈরি হলো যে না, আমি যদি লেখাপড়া করেছি, বিএ পাস করেছি, বিএ পাস করলে হয়তো একটা চাকরি পাবো, একটা না হয় টিনের বাড়ি হবে, একটা দালান বাড়ি হবে, কিন্তু আমি যদি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে এই মান্দাই এলাকা যদি হাই স্কুলে দাবি করে হাই স্কুল যদি করতে পারি, রাস্তা যদি করতে পারি, বিদ্যুতের ব্যবস্থা করতে পারি, তাহলে হাজার হাজার মানুষকে সাহায্য করতে পারি। এটা ছিল প্রথম আমার মনের দিক থেকে যে মানে প্রেরণা বা আকাঙ্ক্ষা। কারণ হাই স্কুল ছিল না, আমাকে মান্দাই থেকে বীরেন্দ্রনগর জিরানিয়াতে এসে প্রায় 10 কিলোমিটার কাছাকাছি হবে। সকাল 8টায় আমরা শুরু করতাম, প্রায় 11:30টায় এসে আমাদের স্কুলে উপস্থিত হতে হতো। এরকমভাবে আমাদের লেখাপড়া করতে হয়েছে। তখন সেই ভাবনা থেকেই না, মনের মধ্যে একটা জিদ চেপে গেল যে না, লেখা মানে চাকরি করবোই না, মানুষের স্বার্থে কাজ করবো, এলাকায় হাই স্কুল পড়তে হবে, টয়লেট স্কুল পড়তে হবে, লেখাপড়া সম্প্রসারণ করতে হবে, এই ভাবনা থেকেই রাজনীতিতে আসা। তার পরবর্তী সময় তো মানে তখন একটা সহায়ক পরিবেশ ছিল আমাদের, যে বামফ্রন্ট সরকার আসছে তখন আমার যে পার্টি মেম্বারশিপ হলো 1980 সালে। এর আগে ছাত্র রাজনীতির সাথে মানে খানিকটা যুক্ত ছিলাম, পার্টিতে সক্রিয় কর্মী হিসাবে 1980 সালে পার্টি মেম্বারশিপ পাই। তারপরে থেকে এই আন্দোলনে যুক্ত হই। এরপরে তো মান্দাইতে হাই স্কুল হলো, রাস্তা হলো, বিদ্যুৎ গেল, এই হলো রাজনীতি জীবনের শুরু আর কি। এইভাবেই রাজনীতিতে আসা। বাড়ি ঘরে খুব বিরাট অবস্থা সম্পূর্ণ ছিল না, মাঝারি কৃষক ছিল। পরিবারে একটা অংশ চাইছিলেন যে চাকরি বাকরি করি, আবার পরিবারে 1-2 জনের মত ছিল ঠিক আছে সে যেটা করতে চাই করুক। কাজে সেই দিক থেকে 1-2জনের পরিবারে 1-2জনের আপত্তি থাকলেও আবার কিছু সংখ্যক মানুষের পরিবারের লোকজনেরও না, তার ইচ্ছা যা আছে সে সেটাই করুক। সে এখন বিএ পাস করেছে, সে তখন আমি মাস্টার ডিগ্রি করছি, তখন বলেছে যে না, তার তো স্বাধীনভাবে চিন্তা করার আছে, সে যেটা ভালো মনে করে সেটাই করবে, করুক। এই থেকেই মোটামুটিভাবে রাজনীতিতে আসা। তারপর তো একটা বলা যেতে পারে একটা লম্বা ইনিংস না হলেও একটা ইনিংস খেলা শুরু করলাম। তারপরে ছাত্র আন্দোলনের সাথে জড়িয়ে পড়লাম, তারপরে যুব সংগঠনের সাথে, এটা তো দায়িত্ব সংগঠন দিয়েছে, কাজ করার চেষ্টা করলাম। এখন ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ দায়িত্ব দিয়েছে, সে কাজের সাথে আছি। এরপর 1995 সালে এডিসি ইলেকশন হলো, তখন পার্টি আমাকে প্রার্থী করলো। তারপর থেকে প্রায় একটানা 25 বছর ধরে এই এডিসি প্রশাসনের সাথে, কোনো সময় ডাইরেক্ট প্রশাসনের সাথে যুক্ত, কোনো সময় আবার ডাইরেক্ট বলা যেতে পারে বিরোধী দলের ভূমিকা গ্রহণ করে এই এডিসির সাথে যুক্ত, টানা 25 বছর ধরে কাজ করছে। তারপর তো আমাদের সমর্থনে এডিসি হলো,
যাই হোক, তবু ব্যাঙ্কে গেলেও এই এডিসি মেম্বার হিসাবে তো এডিসি কাজকর্মের সাথেই তো যুক্ত ছিলাম, ডাইরেক্ট ইনডাইরেক্ট। কোথাও কোনো দুর্বলতা থাকলে পরে এগুলিকে তুলে ধরা, এগুলি সেরকমভাবেই মানে এই সময়টার মধ্যে যুক্ত হলাম। পার্টি আমাকে অনেক দিয়েছে, মানুষজন অনেক দিয়েছে। মানুষজন 25 বছর নির্বাচিত করেছে, মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, সহযোগিতা পেয়েছি, সাহায্য পেয়েছি। পার্টিও আমাকে এই দায়িত্ব দিয়েছে, পার্টির কাছ থেকে বিরাট সেখানে দায়িত্ব বলা যেতে পারে দিয়ে এগুলি পেয়েছি। যেমন তেমনি এডিসি প্রশাসনে বা এখানে বামফ্রন্ট সরকার থাকাকালীনে যা পেয়েছি এটা তো আসলে আপনার চ্যানেলে 2-4 মিনিটে বা 1-1.5 ঘন্টায় কথা বলে শেষ করবার না। তবে কাজের যে অভিমুখটা যদি বলি, তার মানে যা পাওয়ার তার অভিমুখ, এটা যদি বলি অনেক কিছু পেয়েছে। আমরা রাজনৈতিক শাসনে দেখেছি, তারপরে দীর্ঘ 30-32 বছর কংগ্রেস শাসনে উপজাতিদের রাজ্যে বা কী ছিল, একটা ইউনিভার্সিটি ছিল না, কলেজ 2-4টা কলেজ ছিল, তাও ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে। আর ট্রাইবেল এলাকাতে কোনো হাই স্কুল ছিল না, রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না, তার বাসার অধিকার ছিল না, স্বশাসনের অধিকার ছিল না, তার মানে জীবন ধারা রক্ষা করবার যে মানে বিধি যেগুলি ছিল, এগুলি তো কিছুই ছিল না। আমরা এই 30 বছর বা রাজনৈতিক শাসনের বঞ্চনা ছাড়া তো কিছু পাইনি। লেবেল জুলুম, খাসনার জুলুম, মহাজনের শোষণ, ফরেস্টের জুলুম, কিছুই তো ছিল না। 1978 সালে বামফ্রন্ট সরকার আসার পর তার পরবর্তী সময়ে 1982 সালে জেলা পরিষদ গঠন, তার পরবর্তী সময়ে 1985 সালে 6 শিডিউল মোতাবেক স্বশাসিত জেলা পরিষদ গঠন। এই মানে এর মধ্যে দিয়েই আমাদের রাজ্যে বলা যেতে পারে একটা নবজাগরণ না হলেও নবদিগন্তের একটা অভিমুখে আমরা চলছিলাম। আমাদের অনেক রক্তের বিনিময়ে সেখানে জেলা পরিষদ হলো, বড় ভাষা মাতৃভাষার স্বীকৃতি পাওয়া গেল। আপনার বেআইনিভাবে জমি যেগুলি ছিল মহাজনের কবজায় ছিল ও উপজাতি অংশের হাতে চলে গিয়েছিল বেআইনিভাবে, এগুলি ফেরতের ব্যবস্থা করে বামফ্রন্ট সরকার। তারপরে আপনার উন্নয়নে যে সমস্ত এগুলি তো চলছেই, রাস্তাঘাট, বিদ্যুৎ, প্রশাসনিক যে পরিকাঠামো। একটা এখনকার যে জেলা পরিষদ এলাকায় একটা ব্লক অফিস ছিল না তো এডিসি এলাকায়। বামফ্রন্ট সরকার আসার পরেই আজকে 23টা-24টা ব্লক হয়েছে, পিডাব্লিউডি অফিস, স্বাস্থ্য পরিষেবার জন্য পিএসসি, সিএসসি এগুলি হয়েছে। বলা যেতে পারে অনেক কিছু রাজ্যের মানুষ পেয়েছে। চাকরি বাকরি কতজন উপজাতি অংশের মানুষ চাকরি কত 3% ছিল, যা চাকরি হতো তাও 3-4% চাকরি মানে পাওয়া যেত। এখানে যদিও সাংবিধানিকভাবে যা প্রথমে পাওয়ার কথা এগুলো তাদের কাছেও ছিল না। তো এগুলি যে রিজার্ভেশন থেকে আরম্ভ করে আপনার যেগুলি সাংবিধানিকভাবে যেগুলো পাওয়ার কথা, এগুলি মানে বামফ্রন্ট সরকার এগুলি দিয়েছে। স্বশাসিত জেলা পরিষদ গঠনের পর এগুলিকে আরও ব্যাপক সম্প্রসারণ ঘটিয়ে এটা একটা সহায়ক ভূমিকা হিসাবে কাজ করছে। এবং স্বশাসিত জেলা পরিষদ গঠন হওয়ার পর এডিসি বা রাজ্য সরকার মিলে নির্বাচিত পঞ্চায়েত নির্বাচন মানে কোনো ভালোই ছিল না। মানে বামফ্রন্ট আসার পরেই 1982 সালে প্রথম পঞ্চায়েত ইলেকশন হয় না, 1978 সালের ইয়েতেই পঞ্চায়েত ইলেকশন হয়। তারপর গ্রামের মানুষের অধিকার দেওয়ার ব্যবস্থা হয়। তো এই যে পঞ্চায়েত, স্বশাসিত জেলা পরিষদ, রাজ্য সরকার মিলে মানুষের মধ্যে ক্ষমতার বিকেন্দ্র ঘটিয়ে রাজ্যের ব্যাপক উন্নয়ন, মানুষের যে অধিকার
এগুলি তিলে 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 গড়ে তুলবার যে আজকে আমরা যে জায়গায় আছি, যে পজিশনে আছি, এটা তো এমনিতে হয়নি। এটাকে ভিত্তি করেই এটা করতে সম্ভব হয়েছে, সক্ষম হয়েছে। আমাদের ভাষা বিকাশের বিরাট একটা ভূমিকা আমরা গ্রহণ করলাম, কালচারাল ডেভেলপমেন্টের বিরাট একটা ভূমিকা গ্রহণ করার চেষ্টা আমরা করেছি। এবং ভারতবর্ষে কোথাও নাই আমাদের কালচার রক্ষা করবার জন্য এই কম বড়কে দান্ত চম্পরিং বাজিয়ে গড়িয়া মামিতা নাচ নেচে আপনার বিয়ে পর্যন্ত লেখাপড়া করতে পারবে এরকম ব্যবস্থা কোনো জনজাতি গোটা ভারতবর্ষের মধ্যে, আমাদের মতো 10-12টা জেলা পরিষদ আছে, কোথাও এই জেলা পরিষদে নেই। আমাদের রাজ্যেই এখন এই মানে আমাদের জনজাতি বলেন, উপজাতি বলেন, তাদের যে কৃষ্টি সংস্কৃতি রক্ষা করবার জন্য এটাকে একটা একাডেমি পর্যায়ে নিয়ে গিয়ে এখন আপনি দাংদং চম্প্রাং বাজিয়ে জাদুকলিজা গেয়ে আর আপনার গড়িয়া মামিতা নেচে আপনি বিয়ে পাস করতে পারবেন। এখন তো এটা MA পর্যন্ত মিউজিক পর্যন্ত আপনি করতে পারেন। হ্যাঁ, ক্লাসিক্যাল হচ্ছে এখন ন্যাশনাল ইন্টারন্যাশনাল দুটোই যাতে আমরা ধরতে পারি, আমাদের ফকটাও থাকলো, ওই ন্যাশনাল ইন্টারন্যাশনাল এগুলোকে যুক্ত করে এখন মানে দুটো দিক থেকেই আমাদের কালচারটাকে রক্ষা করা, দেশ বিদেশের কালচারটাকেও এটার সাথে সম্পৃক্ত করে এটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে কাজ। এটা সোসাইটি জেলা পরিষদ না হলে তো এটা করা সম্ভব নয়। এবং বিশেষ করে এখন আমাদের হাজার বছর ধরে যে রীতিনীতি ছিল, এটা আপনার কি এটা শ্রুতিতেই ছিল, কথার মধ্যে থেকে যেত, এটা আইনে কোনো মানে পেত না। তো আমরা এখন এটাকে আইনে রূপান্তর করে কাস্টমারি ল করলাম, যার মধ্যে দিয়ে আপনার আমাদের যে এখন বিশ্বায়নের ফলে পুকুরে বড় মাছ যেমন ছোটো মাছকে গিলে ফেলবার চেষ্টা করে, ঠিক তেমনি বড় কালচার যাদের পুঁজি আছে, যাদের বিজ্ঞান প্রযুক্তি আছে, তারা ওই বড় কালচারগুলো এখন ছোটো কালচারটাকে গিলে ফেলবার চেষ্টা করছে। সেই জায়গায় বিধি তৈরি করে, আইন তৈরি করে আমাদের কালচারটাকে কীভাবে সেভ করতে পারি, আমাদের যে বিধি আছে, নিয়ম কানুন, এগুলো কীভাবে এখনকার ইন্ডিয়ান IPCর মধ্যে থেকেও আমাদের যে নিজস্বতাকে বজায় রেখে আমরা যে বিধি তৈরি করলাম কাস্টমারের জন্য, এতে আমাদের যে মানে যে সংকট এখন উপস্থিত হচ্ছিল এর থেকে খানিকটা পরিত্রাণ পাওয়া জায়গা, ট্রাইবেলদের জনজাতিকে সেভ করা একটা জায়গা আমরা তৈরি করতে পেরেছি। ওর মধ্যে কাস্টমারি ল তো একটা সময় তো মানে কি বলেন, দাস প্রথা থেকে যদি আপনি বিচার করেন দেখবেন তখন দাস ছিল, সর্দার ছিল, তারপরে রাজা আসলো, সামন্ত আসলো, জমিদার আসলো, তারা তো অনেক পরিবর্তন ঘটেছে। আমাদের সমাজের মধ্যেও ছিল একটা সময় চৌধুরী হইল সর্বসর্বা, এখন গণতান্ত্রিক পরিবেশের সাথে আমরা যুক্ত আছি। এখানে একটা গণতান্ত্রিক বাতাবরণ তৈরি করা হয়েছে কাস্টমারের মধ্যে। ওখানে আপনার যে কনজারভেটিভ কোনো সেখানে থাকবে না, এবং মেয়েদেরও যথাযথ সম্মানের জায়গা দেওয়া হয়েছে। গণতান্ত্রিক পরিবেশেই এই কাস্টমারি লগুলোকে কিন্তু তৈরি করা হয়েছে। এটা আমরা সবাই মিলেই, যেমন মগ জনগোষ্ঠীর মিলেই তারা ঠিক করেছে, মোরাসিং ত্রিপুরা রিয়াং তারা সবাই যারা জনগোষ্ঠী তারা নিজেরাই মিলে একটা গণতান্ত্রিক পরিবেশ যাতে এটার মধ্যে থাকে, এটার মধ্যে যাতে কোনো ধরনের কনজারভেটিভ ভাবনা না থাকে, সামন্ত ধ্যান ধারণা না থাকে, এগুলি ভাবনার মধ্যে রেখে এটা তৈরি করা হয়েছে। তবে এটা ঠিক হাজার বছর ধরে যে ভাবনাটা আছে এটা রাতারাতি চটকরিত পরিবর্তন করা যাবে না, এটা মানুষই ঠিক করবে। যদি কোথাও যদি এই ধরনের ট্রেন্ড যদি থেকেও থাকে, এগুলি আস্তে আস্তে এগুলি হবে। বড় মাছ যেমন ছোটো মাছকে গেলে ফলবার যে বইটা ছিল এর থেকে পরিত্রাণ পাওয়া, এইটা অন্তত কাজটা আমরা করতে পেরেছি। তারপর সোসাইটি জেলা পরিষদে বলা যেতে পারে সামগ্রিক যে ডেভেলপমেন্ট এগুলি তো হয়েছি, এবং লাস্টে যেটা আমরা এই কয়েক বছর যেটা করলাম এটা শত বছরের প্রকৃতির সাথে একাকারভাবে আমাদের জীবনধারা ছিল। একটা সময় আপনার কি বলেন, বাঘ
জন্তু জানোয়ার থেকে বাঁচবার জন্য টঙ্গরে বসবাস করা একান্ত প্রয়োজনীয়তাও ছিল। কারণ ওই মানে জন্তু জানোয়ার সাপ কত ধরনের পোকামাকড় থেকে বাঁচবার জন্য টঙ্গরের প্রয়োজনীয়তা ছিল। কিন্তু এটা ধারাবাহিকভাবে জীবনে চলে আসছে, কিন্তু এখনকার দিনে এটা প্রয়োজনীয়তা কিন্তু আস্তে আস্তে পড়ে যাচ্ছে। এখন বিজ্ঞান প্রযুক্তির উন্নতি হয়েছে, সভ্যতার বিকাশ ঘটেছে। এখন টং মানে কি একটা ঝুলন্ত জীবন। এইভাবে একটা মানুষ বাঁচতে পারে না, কারণ মাটির সাথে শিকড়ের সম্পর্ক যদি না থাকে, এই শিকড় ডালাপালা যদি না জন্মানো যায়, ফুল ফল কীভাবে হবে? তো এখন তাদেরকে মূল শিকড়ের সাথে যুক্ত করবার জন্য আমরা যারা টঙ্গরে বসবাস করছেন আমাদের ভাইয়েরা বোনেরা, তাদেরকে মূল যে জায়গায় আমরা তো প্রায় 8 লক্ষ 9 লক্ষ টাকা খরচ করে তাদেরকে দালান বাড়ি করেই দিয়েছি। একেবারে আপনার কী বলেন, একটা টাইলস লাগিয়ে এটাকে সুন্দর করে। কারণ একটা সময় বামফ্রন্ট সরকার থাকাকালীন টঙ্গরে যারা ছিলেন তাদেরকে টিনের বাড়ি করে দেওয়া হতো। কিন্তু এটা কি হতো যাদের টিনটা বিক্রি করে কেউ বিক্রি করে ফেলতেন, কেউ প্রকৃতির সাথে এতদিন ধরে আসে, তো ওই টিনের খড় বৃষ্টি হলে শব্দগুলো অনেকেই এটা মানে হয়। আর এক জায়গা থেকে এক জায়গায় যখন যায় তখন ওই ঘরগুলো রেখে চলে যায়। এখন যেই দালান বাড়ি করে দিয়েছি, নাতি পুতি ছেলে মেয়ে তার জীবনে একটা মানে এত সুন্দর পরিবেশের যখন থাকে, তখন এটা এই দালান বাড়ি ছেড়ে যেতেও মায়া লাগে, আর টিনও সে বিক্রি করতে পারবে না। এখন পারমানেন্ট সলিউশনের জায়গায় তাকে আমরা দাঁড় করাতে পারি। এর সাথে তার সাথে শুধু ঘর করে দিলে তো হবে না, এর সাথে তাকে আমরা সুপারি গাছের সাথে, তারপরে হর্টিকালচার, রাবার, এই সমস্ত পরিটরি দিয়ে তার আর্থিক অবস্থার মাননীয় উন্নয়ন যাতে করতে পারে। তারা দালান বাড়ি করে দিলে খাওয়ার ব্যবস্থা যদি না থাকে, সে কী করে থাকবে সেখানে? তার জন্য এগুলির সাথে যুক্ত করে আমরা তাকে একটা সুন্দর জীবন যাতে গড়ে তুলতে পারি, এই জায়গাটা আন্তরিকভাবে আমরা করবার চেষ্টা করছি। এটা কাজের একটা অভিযোগ চলছে। এটা দুদিনে তো 1-2 বছর তো শেষ করা যাবে না। আমরা হিসাব করে দেখেছি প্রায় 6,000 6,500 মতো এখনও টঙ্গরে বসবাস করছে। তবে এবারও আমাদের বেশ বড় আকারেই বাজেটে আমরা সংস্থা রেখেছিলাম। যাই হোক, ইলেকশন হলো না করোনা ভাইরাসের জন্য। যারা আসবে তারা, আমাদের আশা থাকবে তারা করবে। আমরা যদি আবার আসতে পারি আমরা করব। যারাই আসে তারা যাতে এই জায়গাটার উপর জোর দেন। তৈরি করার যে কাজটা, এটা আমার মানে একটা আক্ষেপ রয়ে গেছে। এটা যদি আমরা শুরু করছিলাম, আসলে আমাদের ছেলেরা মেয়েরা এখন এই বামফ্রন্ট সরকার আসার পর চাকরি বাকরি গার্জেনদের হয়েছে, তো তারপর রাবার বাগান প্রায় আমাদের 1 লক্ষ কাছাকাছি পরিবারে রাবার বাগানের সাথে যুক্ত করতে আমরা পেরেছি। এই 5 বছরে 21,000 লোককে আমরা রাবার বাগানের সাথে যুক্ত করেছি। এখন রাবার বাগান হয়েছে। একটা সময় রাবারের দাম 240 টাকা কেজি ছিল। এই এখন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার আসার পর আপনার এই যে ইয়েতে একটা চুক্তি করার পর রাবারের দাম পড়ে গেছে, ফলে রাবার দাম পাচ্ছে না। আপনার একটা সময় তো সাংঘাতিক রাবার দামের ছিল। এত করে আমাদের যাদের রাবার বাগান আমরা করে দিয়েছি, তারা রাবার বাগান হয়েছে, চাকরি বাকরি যা হওয়ার তো হয়েছে। ফলে আমাদের মধ্যেও এখন একটা এলিট সেকশন বা মধ্যবিত্ত পরিবার তৈরি হয়েছে। তাদের ছেলেমেয়েরা এখন শিলংয়ে যায়, গুয়াহাটি যায়, বোম্বে যায়, পুনে যায়, হায়দ্রাবাদ যায়, আপনার কলকাতা যায়, দেশের রাজ্যে বিভিন্ন প্রান্তে এখন ছড়িয়ে ছিটে লেখাপড়া যেমন করছে, এমনকি রাজ্যের বাইরেও চলে যাচ্ছে কেউ। তো তারাও ওইখানে পুনেতে যখন যায়, বোম্বে যখন যায়, আপনার চেন্নাই যখন যায়, তখন তারা আমাদের গ্রামে যখন আসে, তখন ওইখান থেকে এখানে হিসাবটা তারা মেলাতে পারছে। আমাদের এটি সে এলাকাও ওরা চায় আমাদের এইরকম একটা দুটো শহর, আমাদেরও সেরকম ফিলিং আছে। তো এখন আমাদের সংবিধান এটা পারমিট করে না, 74তম সংবিধানে আপনার আরবান তৈরি করার কোনো সংস্থান নাই, আইন নাই। তো সেই জায়গায় আমরা চেষ্টা করছিলাম যে এডিসি যে আইন আছে ওখানে টাউন কমিটি করা যেতে পারে। তো টাউন কমিটি করলেও কিন্তু
চুয়াত্তরতম সংবিধানে যে এরকমভাবে আর্থিক সুযোগ আছে, এই টাউন কমিটি কিন্তু তার কোনো সুযোগ নাই। তো এতদিন ধরে তার জন্য গ্রামের শহর গড়ে তুলবার যে প্রচেষ্টা, এটা করা যায়নি। তো আমরা এখন ঠিক করছিলাম আজকে থেকে 2-3 বছর আগে যে না, আর কালক্ষেপ করার কোনো সুযোগ নাই। ৭৪তম সংবিধান কবে লাগু হবে না হবে সে অপেক্ষা তো বসে থাকে লাভ নেই। আমরা একটা নতুন স্কিম তৈরি করলাম, আরবানশিপ ডেভেলপমেন্ট স্কিম। এতে করে যেমন খুমুলুঙে আরবানশিপ ডেভেলপমেন্ট স্কিম করে আমরা খুমুলুংটাকে সাজিয়ে তোলার চেষ্টা করলাম। এখন প্রাথমিকভাবে 5টা জায়গাকে, যেমন মান্দাই, করবুক, গন্ডাসরা, পলাশিকা, আনন্দবাজার, এই করে 18টা জায়গা আমরা চিহ্নিত করলাম, যেগুলোকে আরবানশিপ ডেভেলপমেন্ট করা। এগুলোকে শহরে মিনিমাম যে সুযোগগুলো যাতে আমরা দিতে পারি, এই কাজ 5টা জায়গায় চলছে। আরও বাকি জায়গাগুলো আমাদের এবারও 120 কোটি টাকার স্কিম আমরা বানিয়ে করে সেন্ট্রাল গভর্নমেন্টে পাঠিয়েছি। এখন ওই যে আপনার ফাইন্যান্স কমিশনে ওরা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। আমরা যখন মিটিং করলাম, আশা করি এই টাকাটা পাওয়া যেতে পারে। তাহলে পরে একটা আরবানশিপ সমতল এলাকায়, যেমন নন এডিসি এলাকায়, যেমন আপনার নগর পঞ্চায়েত, পুরসভা, এখন আগরতলা পৌর কর্পোরেশন করা হচ্ছে, ঠিক সেরকমভাবে নগর পঞ্চায়েত বা আপনার পুরসভার মতো আমরাও এই আরবানশিপ ডেভেলপমেন্ট করে এটা করা যেতে পারে। এবং ব্লক হেডকোয়ার্টার, আমাদের জোনাল হেডকোয়ার্টার, সাব জোনাল হেডকোয়ার্টার সবগুলোকে মিলে টিলে একটা খুব সুপরিকল্পিতভাবে ওই এলাকার পরিকাঠামোটাকেও আমরা কিন্তু গেলে আস্তে আস্তে সাজাবার চেষ্টা করছি। মানে সামগ্রিকভাবে শহরে মিনিমাম শহরে গড়ে তোলবার জন্য যে পরিকাঠামো দরকার, এগুলি যাতে পাইতে পারে সেই দিকে আমরা এগোচ্ছিলাম আর কি। এই কাজটা পুরাটা করা যায়নি, এটা একটা আক্ষেপ হয়ে গেল। এটা করতে পারলে খুব ভালো হতো। এবং খুমুলুংটাকে তো আমরা নর্থ ইস্টের মধ্যে অন্যতম একটা শহর যাতে আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছিলাম। যাই হোক, এখনও কাজ চলছে, এখন ভবিষ্যৎ আরও হবে এই আশা করছে। তবে এর মধ্যে যদি করা যেত তাহলে পরে অনেক ভালো হতো। তবে এটা ঠিক, আমাদের তো এই এডিসি 5 বছর অনেক চড়াই উত্তরাই পেরিয়ে অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করতে হচ্ছে। এরপরেও মানুষের সহযোগিতায় অনেক কাজ আমরা করতে পেরেছি। এটা পুঁজিবাদের জাত থাকে না, পুঁজিবাদের কোনো শ্রেণী থাকে না। বিহারি কোন, সে তো তার পুঁজির লক্ষ্যেই কাজ করবে। এখন আমাদের মধ্যে যদি কেউ ব্যবসায়ী থাকে, আমাদেরকে মধ্যে টাকা থাকে, সে টাকা পুঁজি তাকে বাড়ানোর আশা তার আকাঙ্ক্ষা থাকবেই, এবং থাকাটা স্বাভাবিক, এবং থাকা স্বাভাবিক শোষণ স্বাভাবিক। এটা এই যে গ্রামে যে দাদন হয়, এখনও কিছু কিছু জায়গায় শুনছি, এই যে লকডাউনের পর গ্রামে গেলাম, অনেক জায়গায় রেশন বন্ধ। রেশন বন্ধ কি আপনার সমতল এলাকার বাঙালিরা এই রেশন বন্ধ নিচ্ছে, রেশন কার্ডের বন্ধ, এ তো ট্রাইবেলই নিচ্ছে, ট্রাইবেলের রেশন কার্ড ট্রাইবেলকে বন্ধ নিচ্ছে। কাজে এটা থাকবে, এটা এর বিরোধী তো আমাদের লড়াই। এরকমটা এখন সবটাই করে না, কিন্তু একটা অংশ এটা করছে, কিন্তু বৃহত্তর অংশের মানুষ এগুলি এখন করবার চেষ্টা করে। আবার তো এখন ঘোরাঘুরি লেগে যায় করবার, সুপার এখন ঘোরাঘুরি লেগে যায় করবার। তবে একটা সময় এটা কৃষকদের সাথে একটা সময় তো কী হতো জানেন, ওই দিল্লিতে বসে প্রজেক্ট তৈরি হতো, এই প্রজেক্ট আমার রাজ্যে আসতো, এই প্রজেক্ট গ্রামে যেত, ওইটাই সেরকমভাবে ইমপ্লিমেন্ট করার কথা বলা হতো। আর এই উত্তরপ্রদেশের জমির উপর আপনার কলা গাছ লাগায়, আমরা এখানে যে জমিতে ধান চাষ করি, এই ধান চাষের জমিতে কলা গাছ লাগায়, এই ধান জমিতে পেয়ারা গাছ লাগায়। আমার ত্রিপুরা রাজ্যে যদি ওই জমিতে কলা গাছ লাগাইতে বলে, পেয়ারা গাছ লাগাইতে বলে, তাহলে তো আমাকে পাগল বলবে। কিন্তু একটা সময় এরকমটা হয়েছে, একটা সময় হয়েছে। এখনও কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম এরকমভাবে হয়। এখন তাদের এখানে বিরাট জমি, এখানে
5 কানি 10 কানি জুড়ে আপনি একটা পুকুর খনন করা যায়। আমার এখানে এত বড় জমি আছে, আমার এখানে আধা কানি 1 কানি জমি, এর মধ্যে পুকুর খনন। ওরা বলছে না এত করে করতে হবে। তো এই সমস্ত স্কিমের জন্য অনেক সময় হয়। ফলে মানুষের সাথে কথা বলে এখন তার জন্য তো বামফ্রন্ট সরকার প্রথম ওই যে কি একটা গ্রামীণ পরিকল্পনা করে পরবর্তী সময় সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু কিছু জায়গায় এটা নিয়েছে। তো এই পরিকল্পনা হলে পরে এগুলি হওয়ার কথা না। এখন আপনি কলা গাছ লাগানো মানে প্রয়োজন নাই, চাইছে না, তো আপনার তো স্কিম আছে করতে হবে, আর যদি দিয়ে দিচ্ছে সেটা ভালো করে লাগাবেন। ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্যের আনুপাতিক হারে পাট্টা দেওয়া এই কাজটা সফলভাবে হয়েছে এবং পার্সেন্টেজ দলের পরে সবচেয়ে বেশি আমাদের রাজ্যে হয়েছে। হ্যাঁ, তবে এগুলি আমাদের খুব দ্রুত গতিতে করতে হয়েছে বলে এক দুটো ক্ষেত্রে ভুল ভ্রান্তি থাকতেই পারে, থাকাটা স্বাভাবিক। আমরা তো মানুষকে নিয়েই কাজ করছি, কাজেই এক দুটো ক্ষেত্রে যদি, তবে আপনি এক দুটা ভুল ভ্রান্তিকে সমস্ত দিক থেকেই গুলিয়ে ফেলে ব্যর্থতার জায়গায় নিয়ে যাওয়া তো কোনোভাবে সমস্যা। সেটা যদি ভুল ভ্রান্তি থাকে এটা কারেকশন করে নিলে হয়। আর এটা তো সমাজে একটা বেদি। এখনও করোনা ভাইরাসের জন্য শাখার ঘন্টা জেগেছে বাজায়, এবং যারা বাজায় তারা সাধারণ মানে লেখাপড়া জানা না, যারা যাদের পিএইচডি ডিগ্রি আছে, যাদের আপনার মানে কী বলবো ইউনিভার্সিটিতে কাজ করছে, বড় বড় জায়গায় কাজ করছে, পাণ্ডিত্য ভরা, তারা শাখার ঘন্টা বাজাচ্ছে, জমি দিচ্ছে, তারা আলো নিভাচ্ছে। হয়তো কেউ কেউ বলছে এটা একটা মানে ইউনিটি একটা সিম্বল হিসেবে এটাকে করা হচ্ছে, কিন্তু এর মধ্যেও একটা এই যে এর মধ্যেও একটা মানে আপনি তো শাখার ঘন্টা না বাজিয়ে সবাই দাঁড়িয়ে আপনি আকাশে হাত তুলে তো এটাকে সমর্থন জানাতে পারেন যে আমরা এক আছি। এটা না করে শাখার ঘন্টা বাজানো এর মধ্যে একটা সুপ্তভাবে হলো একটা আপনার এটা কি কোনো ধ্যান ধারণা বা একটা মতের বিশ্বাসের উপর এটাকে দাঁড়ানোর চেষ্টা হয়েছে বা করা হচ্ছে। এরকম ব্যবস্থার মধ্যে সেই দশরথদেব সুধনের দেববর্মার নেতৃত্বে যে জনশিক্ষা আন্দোলন শিক্ষার সম্প্রসারণ ঘটেছে, এত ব্যাপক শিক্ষার সম্প্রসারণ ঘটেছে, মানে সামাজিক একটা আন্দোলন, কুসংস্কার, ডাইনি বা এই যে অল্প ছেলে মেয়েদের বিবাহ এই বিরুদ্ধে কত ধরনের সংগ্রাম করে এই সমাজটাকে একটা জায়গায় দাঁড় করবার চেষ্টা হয়েছে। তবে এটা হয়েছে বলেই এই জায়গায় আমরা আসি। তবে এটা রাতারাতি কমানো যাবে এটা করবার কোনো কারণ নাই। তবে এটা তো ঠিক অনেকাংশেই আমরা এগোচ্ছি। এই তো যেটা আপনি বলছেন এটা তো সারা পৃথিবীরই বিরাট একটা অংশে ভেদিতে আসে এখন। এটা এক ধরনের অসুখ, এই অসুখ সারাই করবার খুব সহজ নয়। কমিউনিস্ট পার্টি আমরা তো সমাজে বাইরে নয়। যখন 1000 বছর ধরে সমাজের পরিবারের শ্মশান মানে ভয় দেখায়, শ্মশান মানে ডাইনি যোগ নিয়ে থাকে। আপনি কমিউনিস্ট হলে শ্মশানের পার দিয়ে যখন রাতে 12টার সময় যায় তখন আপনার মানে পুরোটা মানে বুকটা তখন একটু দৌড় করে বা একটু কেমন কেমন অনুভূতি তৈরি হয়। কাজে সমাজের যে কোনো রিফ্লেকশান আপনি কমিউনিস্ট করেন যাই করেন তার রিফ্লেকশান আছে। আর আমাদের মূল বিষয়টি তো এটা না, এটা যেমন এর বিরুদ্ধে তো লড়াই থাকবেই, এটার সাথে অর্থনীতি আছে। আপনার অর্থনীতিটা কীভাবে পরিচালিত হচ্ছে, অর্থনীতিটা কি আপনার এই যে যেভাবে পরিচালিত হয় তারও একটা রিফ্লেকশন আমাদের সমাজের মধ্যে আমাদের উপর পড়ে। কাজে কমিউনিস্ট আপনার হলেও বামপন্থী হলেও সমাজে তার প্রভাব তো কিছু না কিছু পড়ে। কাজে এটা থেকে বিচ্ছিন্ন রাতারাতি হওয়ার কোনো সুযোগও নাই। তবে এটা ধারাবাহিক একটা সংগ্রাম আমরা এর বিরুদ্ধে লড়াই করছি।
অর্থাৎ এটা সাময়িক একটা বিপর্যয়। সারা দেশে যা রিফ্লেকশন আমাদের রাজ্যে এই যে ইলেকশন টেকশন মিলে টিলে একটা দেশে রাজ্যের মধ্যে রাজ্যের বাইরের থেকে গভীর একটা রাষ্ট্রের ষড়যন্ত্র তো ছিল। এই ষড়যন্ত্রের শিকার আমরা হয়েছি। তবে এটা ঠিক সারা পৃথিবীতেই এখন এটা ত্রিপুরা রাজ্যে আলাদা করে ভাববার কোনো সুযোগ নেই। সারা পৃথিবীতে এখন নতুন করে এই যে করোনা ভাইরাস, যদি এটা নিয়ে এখন রাস্তে কসকসন করা ঠিক নয়, তবে এটা অভিজ্ঞতায় থেকে মানুষ কিন্তু দেখছে করোনা ভাইরাস বামপন্থীরা, কমিউনিস্টরা সমাজতান্ত্রিক ভাবনা থেকে এটাকে কিভাবে মোকাবেলা করা যায়। ভিয়েতনাম, চীন, কিউবা, কাম্পুচিয়া, কোরিয়া তারা কিন্তু পথ দেখাচ্ছে, ভারতবর্ষে কেরালার পথ দেখাচ্ছে। এবং এখন দেখছে আমেরিকাতে পর্যন্ত কমিউনিস্ট পার্টির মেম্বার নাকি হু করে বাড়ছে। এই যে নভেম্বর ডিসেম্বর দিকে ইলেকশন হবে, ওইখানকার ডেমোক্রেটিক পার্টি কমিউনিস্ট পার্টিতে আহ্বান করছে তাদেরকে সাহায্য করার জন্য, তাদেরকে সমর্থন জানানোর জন্য। কমিউনিস্ট পার্টি যদি পৃথিবীর সবচেয়ে পুঁজিবাদে ধনবাদে তৃতীয় স্থান হলো আমেরিকায়, এই আমেরিকাতে এখন কমিউনিস্ট পার্টির মেম্বার বাড়ছে। কাজেই এটা অভিজ্ঞতা থেকে এগুলি দেখছি। আমাদের রাজ্য সাময়িক বিপর্যয় হয়েছে ঠিক আছে, কিন্তু এটা অভিজ্ঞতা থেকে দেখছে মানুষ। না, এটা কমিউনিস্ট পার্টির দুর্বলতা যদি থাকে, নিশ্চয়ই আপনাদের মতামত দিতে পারে কোথায় কী দুর্বলতা, এতে আমরা এগুলি চর্চা বিশ্লেষণ করে আলাপ আলোচনা করে এগুলি কাটাতে পারি। তবে এটা তো এই যে বললাম না, আমাদের ভারতবর্ষ, আমাদের পার্টির একটা বিপর্যয় ঘটেছে। আমাদের পার্লামেন্ট মেম্বার কত ছিল, কটা রাজ্যে আমাদের ছিলাম, গোটা রাজ্যে তার একটা বিপর্যয় ঘটেছে। তবে এই বিপর্যয় সাময়িক। এবং এখন দেখবেন এই যে করোনা ভাইরাসের আগে আমাদের ভারতবর্ষে কিন্তু একটা তুমুল একটা আন্দোলন, যা স্বাধীনতার পর ছাত্র যুবদের এত বড় আন্দোলন কিন্তু কোনোদিন কেউ দেখা নেই। এবং কোথায় আন্দোলনটা হয়েছে, কারা করছে? বামপন্থীরা। কোথায় করেছে? ভারতবর্ষের শ্রেষ্ঠ যেখানে মানুষ তৈরি হয়, বিদ্যা তৈরি হয়, আপনি দেখবেন জওহরলাল ইউনিভার্সিটি এবং সারা ভারতবর্ষের যত বড় বড় ভালো ইউনিভার্সিটি, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি, এবং কি মানে আপনার ব্যাঙ্গালোরে এই যে আপনার ইঞ্জিনিয়ারিং যে এই যে সায়েন্স অফ একটা রিসার্চ সেন্টার আছে, ভারতবর্ষের সবচেয়ে বড় মানে টেকনোলজি ইনস্টিটিউশন, ওই জায়গা পর্যন্ত আপনি কত বড় আন্দোলন হয়েছে। ভারতবর্ষের শ্রেষ্ঠ যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে, এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি নয় শুধু, ভারতবর্ষের শ্রেষ্ঠ সন্তানরা। আপনি ভারতবর্ষের শ্রেষ্ঠ সন্তান কাদের বলবেন? কাদের বলবেন? আপনি শ্রেষ্ঠ অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বলবেন, অভিজিৎ কি নায়ক ব্যানার্জিকে বলবেন শ্রেষ্ঠ সন্তান। শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ গায়ক গায়িকা কাদেরকে বলবেন? আপনার এই যে জাভেদ আখতার থেকে আরম্ভ করে আপনি শ্রেষ্ঠ লেখক, শ্রেষ্ঠ গায়িকা, শ্রেষ্ঠ আপনার যারা আছে ভারতবর্ষে, তারা সবাই তো ওনারা হয়তো ডাইরেক্ট সিপিএম হয়ে বামপন্থী হয়ে লড়াই করছে না, কথা বলছে না, কিন্তু বামপন্থী আদর্শে বিচারে ওরা কিন্তু কথা বলছে, বইপাট্টা করছে। আপনি কী করে বলবেন যে এখন ত্রিপুরা রাজ্যের যুবকরা, ভারতবর্ষের যুবকরা আন্দোলন করুন? আপনার এই যে করোনা ভাইরাসের আগে যত আন্দোলন হয়েছে ভারতবর্ষে, স্বাধীনতার উপরে এত বড় আন্দোলন তো হয়ইনি। যত বড় বড় ভালো ভালো ইউনিভার্সিটি কলেজগুলোতে এই আন্দোলনটা, এটা ওই যে বললাম কি আমাদের, আপনি যেটা বলছেন বামপন্থীদের খানিকটা কাজকর্ম করতে গিয়ে দুর্বলতা, সাংগঠনিক দুর্বলতা বলেন বা আমাদের যেই দুর্বলতা বলেন, এটা তো খানিকটা হয়েছে। এখন বামপন্থীদের প্রতি একটা
ক্ষুদ্র অংশ হলেও আস্থা যেহেতু রাখছে না অন্য হলেও এটা কিন্তু আরেকটা, আমি তো বলবো এটা একটা ভালো প্রবণতা। এতদিন ধরে বামপন্থীদের প্রতি আস্থা ছিল বলে একটা দুটো দল ছিল, এখন বামপন্থী বেঁধে রেখে অন্য দলের প্রতি আস্থা রাখতে পারছে না, তাও কিন্তু ছুটাছুটি করছে মানুষ কোথায় গিয়ে একটু ছায়া পাওয়া যাবে, ছায়া খুঁজছে, এবং শেষ ছায়া ওই বামপন্থী গাছের তলাই দাঁড়াবে। এবং এখন আপনি কান পাতলেই শুনতে পাবেন, আপনি ঠেলায় মানে রিক্সায় উঠবেন, অটোতে চাপবেন, দোকানে যাবেন, যুবকের সাথে কথা বলবেন, সবাই কান পাতলেই শুনবেন যে কোন ছায়াটা, কোন গাছের তলায় ভালো ছায়া পাওয়া যায়। এটা কিন্তু কান পাতলে এখন শোনা যায় স্যার। না এগুলো তো গিমিক, পলিটিক্যাল ডিমান্ড, এটা ভোটের রাজনীতি, ভোটের জন্য এটা এটা তো না। আত্মনিয়ন্ত্রণটা কীভাবে হয়? আত্মনিয়ন্ত্রণটা আলাদা রাজ্যে হলে আত্মনিয়ন্ত্রণ হয় না। এবং এগুলি নিয়ে যারা এই টিপারল্যান্ড নিয়ে আন্দোলন করছে, কথা বলছে, তারাই তো ইন্টারেস্ট নেই। আপনি আমাকে প্রশ্ন করা, এটা তো আমি তো মনে করি যে এটার কোনো মিনিংই নেই। যারা ওই দিন কোন চ্যানেলে দেখলাম, হয়তো বা আপনাদের চ্যানেলও না কোন চ্যানেলে দেখলাম, যে টিপারল্যান্ড নিয়ে প্রশ্ন করা হচ্ছিল মাননীয় একজন মন্ত্রীকে, উনি বলছেন এই প্রশ্ন আমাকে করবেন না, ওই বলে দিয়েছে এই প্রশ্ন এখন আর করবেন না। তো এইটা তো এখন ড্যাট হয়ে গেল। এটা এই যে কিছু মানুষ তো আমাদের রাজ্যটাকে বিশুদ্ধ করার চেষ্টা করেছে, তো কুফল কিছু কিছু সরে আছে, তবে সংখ্যাগরিষ্ঠ মানুষ ইউনিটিতেই চায়। আর ত্রিপুরা রাজ্যে আপনি চান বা না চান, আপনি ভালো লাগুক বা না লাগুক, ইউনিটিকে বাদ দিয়ে কেউ এগোতে পারে। আমাদের শেষ লড়াই ইউনিটির জন্যই হবে। এবং এই রাজ্যের মানুষেরও, আপনি তাকে বাংলাদেশে বললো, তাকে মানে চায়না বললো, মানে এটা বলার মধ্যেই থাকতে পারবেন, কিন্তু বলে কেউ কাউকে বাদ দিয়ে না আসে। এটা একটা বিবেককামী শক্তি এটার মধ্যে কাজ করছে। বিবেককামী শক্তিটা এখন এটা নতুন করে নয়, এটা শুরু হয়েছে রাজন্য শাসনের শেষ দিক থেকেই, যখন এখানে একটা মানে প্রগতিশীল একটা আন্দোলন সংগঠিত হয়েছিল, তখন থেকেই এটাকে বিষিয়ে তোলবার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। আপনার স্নেহ কুমার চাকমার নেতৃত্বে বাঙালি খেদা আন্দোলন আমরা দেখেছি। তার পরবর্তী সময়ে কাছাকুয়া হুগিয়া গণিত আমরা লালনা সাধারণ কারণ নিচে থাকবো না, এরপরে স্বাধীন ত্রিপুরার স্লোগান, এরপরে ত্রিপুরাল্যান্ডের স্লোগান, এগুলো তো বিচ্ছিন্ন করো না। এটা তো বিবেককামেরই একটা অঙ্গ। কাজেই এটার ফলশ্রুতিতে এই শক্তিটা তো শেষ হয়ে যায়নি, এই শক্তি এখনও ক্ষুদ্র হলো, এটা অত্যন্ত সক্রিয় এই শক্তিটা। না সেবি যেটা, এটা তো ধর্মীয় ভিত্তিতে যেটা হচ্ছে, এটাও বিভাজনেরই একটা খেলা, এটাও কায়মানা। তার জন্যই আমাদের পার্টির থেকে এটাকে বিরোধিতা করা হয়েছে। আমাদের পার্টি নয়, শুধু গোটা দেশের মধ্যেই মানুষ তার বিরোধিতা করেছে। এটাও কোনোভাবে কায়মানা। যা ধর্মের ভিত্তিতে মানুষের কাজের ব্যবস্থা করে, খাবারের ব্যবস্থা করে, স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করে। আজকে যে করোনা ভাইরাসে আমি এটা এভাবে বলার কোনো সুযোগ নাই, তবুও প্রসঙ্গ করে বলতে হচ্ছে। আপনি দেখবেন এই যে আমেরিকাতে বা পুঁজিবাদ দেশগুলিতে এত লোক এটাকে যেরকমভাবে আটকানোর কথা সেরকম আটকাতে পারছে না কেন? পুঁজি যখন শিক্ষা স্বাস্থ্যের পিছনে ছুটে, মানুষকে বাদ দিয়ে মানুষের পিছনে যখন ছুটে না, তখন এই ধরনের অবস্থা তৈরি হয়। এটা পুঁজিবাদ দেশগুলি দেখিয়েছে। এখন মানুষকে বাঁচানোর জন্য কাজ খাদ্যে মানে তার মানে জীবন মান উন্নত করবার জন্য কোনো কর্মসূচি নাই। মানুষ কোন ধর্ম করে তাকে কোনোভাবে সিটিজেন দিবে, নাগরিকত্ব দিবে না দিবে, এগুলি বিচার করে আসলে এটা দেশ। এনআরসি তো এই সিএবি হলে তো এনআরসি তো কোনো মূল্যই নাই, এটা নিয়ে মাথা গরম করা কোনো তো মিনিংই নাই। এটাও বামফ্রন্টেই জিতবে,
বামফ্রন্টের পক্ষে মানুষ, এবং যারা জিততে পারবে না বলে আগাম যারা বলছে তাদের পিছনে কোনো দুর্বিষণ যদি থেকে থাকে, আপনার পার্লামেন্ট ভোট যেরকমটা হয়েছে, সমতল এলাকার আপনার ত্রিস্তর পঞ্চায়েত যেরকমভাবে হয়েছে, এইরকমভাবে ওরা যদি মনে করে যে এডিসি তো জিতবো, তাহলে তো আলাদা কথা। কিন্তু গণতান্ত্রিক পরিবেশে সুস্থ নির্বাচনে বিজেপি আইপিএফটি কারোরও জেতার বিন্দু মাত্র মানুষ মনে করে না মানে জিততে পারবে। মানুষ মনে করে বামপন্থীরই ঠিক আছে, বিধানসভা নির্বাচনের সময় ভুল ভ্রান্তি হয়েছে, প্রলোভনের ফাঁদে পড়েছে। এর থেকে জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মানুষ, আমি বললাম তো যেটা কিছুক্ষণ আগে বললাম, আপনি রিক্সায় চড়ান, অটোতে চড়ান, বাজারে যান, হাট বাজারে যান, যে কোনোই জায়গায় যান, মানুষ কী বলছে। কাজে এই ভাবনার প্রতিফলন যদি ঘটে, তাহলে কী করে জিতবে, কী করে বিজেপি আইপিএফটি জিতবে? না, কোথাও কোথাও সক্ষম, কোথাও কোথাও এখনও সেই পথে যাওয়া যায়নি, এটা বাস্তব। কোথাও কোথাও এটা করা যাবে, কিছু কিছু জায়গায় এখনও সেরকমভাবে করা যায়নি, সংগঠনটা সেরকমভাবে দাঁড় করানো যায়নি। সংগঠনটা তৈরি হয়েছে, কিন্তু সাংগঠনিক যে মস্তানে মোকাবেলা করবার জন্য যেটা এটা সব জায়গায় আমরা তো শিল্প কারখানা লোক নিয়োগ করে, মানুষ নিয়োগ করো, এটা এক্সপ্যান্ড করো, আরও সম্প্রসারণ করো, মানুষ নিয়োগ করো। এমনিতেই মানে কোটি কোটি মানুষ বেকার হয়ে যাচ্ছে, তাদের কাজের কর্মসংস্থান করে দেয়, কাজের সংস্থান করুক না, সেখানে কাজের সংস্থান করার জন্য পুঁজি নিবেশ করুক। এটা না করে আমার জীবনটা শেষ করে আমি যেখানে স্বাভাবিক জীবনে আমি যে আয়ুটা নিয়ে বাঁচতে পারে, এখন এই আয়ু তো নিয়ে বাঁচতে পারবে না, এটা ঠিক না। কোটি কোটি বেকার হচ্ছে, আপনি যদি সমকল্যাণেই যদি চায়, তাহলে এই সমাজের স্বার্থে এগুলি করতে পারেন আপনি। এগুলি না করে এটা তো কোনোভাবেই লোক নিয়োগ করেন, নতুন শিল্প করেন, কারখানা করেন, আপনার শিল্পে এটাকে মানে সম্প্রসারণ ঘটিয়ে লোক নিয়োগ করে এখানে উৎপাদন বৃদ্ধি করে, এই না করে সমশোষণ করবেন, এটা তো হতে পারে না। সরকার এটা 100% বাস্তবতা আছে, এটা করা যাইতে পারে। সরকার, আরে ভারতবর্ষ বিশাল দেশ, বিশাল তার সম্পত্তির অধিকারী আছে, বিশাল সম্পদ আছে। এই সম্পদটাকে রাষ্ট্র যদি চায় ব্যবহার করতে, কেন পারবে না? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। চাইনা পারে, একটা সময় সোভিয়েত ইউনিয়ন এটা তো দেখিয়েছে। কাজেই আমাদের দেশও পারে। আর এটা তো ভয়ঙ্কর জায়গায় 1890 সালে যে লড়াইটা করে যে অধিকারটা মানুষ নিয়েছে, এটাকে অমান্যতা করা, এটা তো দুঃসাহসিক কাজ, এটা সাহসিক কাজ। তারা সমস্ত প্রাইভেট স্কুলগুলো সরকার হাতে আপাতত নিয়েছে এটাকে মোকাবেলা করতে, এবং এটার বিকল্প নাই। সে বামপন্থী হয়ে না করলেও বামপন্থী যে মত আদর্শ, এটাই কিন্তু ফলো করতে হচ্ছে। আপনি কানাডার রাষ্ট্রপতি আপনার যেটা করেছে, এ তো মানে প্রায় 70-80% বামপন্থী মতাদর্শের উপর ভিত্তি করে এটা করেছে। তো এটা বিকল্প কী আছে? বিকল্পটা এখনো কেউ দেখাতে পারে না। কাজে এটাই ভবিষ্যৎ, এছাড়া তো আর দেখছি না। এবং আমাদের দেশে কোথায় আমরা কিছু ত্রিপুরা মানুষ কিছু অসুস্থ হলেও কোথায় ছুটে যায়? ওই অ্যাপোলোতে ছুটে যায়, বেলোরে ছুটে যায়, ওই আমেরিতে ছুটে যায়, আইএলএসে কি বলেন ছুটে যায়। করোনা ভাইরাসে তো দেখছি এখন সরকারকেই সব দায়িত্ব নিতে হচ্ছে। কাজে সরকার অন্ততপক্ষে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, বাসস্থান এগুলি আসলে কোনোভাবেই
প্রাইভেট সেক্টর হওয়া উচিত নয়, এগুলি পাবলিক সেক্টরেই থাকা দরকার। জনকল্যাণে, প্রকৃত জনকল্যাণ যদি করতেই হয় পাবলিক সেক্টরকে বাদ দিয়ে, জনকল্যাণ কোনো দিনই, স্বাস্থ্য, শিক্ষা প্রাইভেট সেক্টর কোনো দিনই সম্ভব না, খাদ্য কোনো দিনই সম্ভব না। কাজেই খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা এগুলি পাবলিক সেক্টর ব্যতি রেখে কোনো দিনই সম্ভব না। কাজেই এটাকে বাদ দিয়ে, এবং যারা বাদ দিয়েছে তারা হারাহারা টের পাচ্ছে, আমাদের ভারতবর্ষ আমরা টের পাচ্ছি। কাজেই এই জায়গাগুলো নতুন করে এখন মানুষকে কিন্তু দিশা দেখাচ্ছে। দিশা আগেই দেখিয়েছিল, কিন্তু এটাকে মানে পুঁজিবাদীরাই তাদের মানে বিভিন্ন মাধ্যমগুলোকে ব্যবহার করে এটাকে মানে অচল করে দেখাবার চেষ্টা হয়েছিল, কিন্তু এটা অচল নয়, এটা সচল। এটাকে বাদ দিয়ে শোনা যায় না, এটা আবার প্রমাণিত হয়েছে। কাছে এটাই ভবিষ্যৎ।